নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম বটবৃক্ষ জাতক। পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্তের রাজত্বকালে বোধিসত্ত্ব তক্ষশিলায় একজন সুবিখ্যাত আচার্য ছিলেন। জম্বুদ্বীপের ক্ষত্রিয় ও ব্রাহ্মণ কুমারেরা তার নিকট বিদ্যা শিক্ষা করত। বারাণসী রাজের পুত্র ব্রহ্মদত্ত কুমারও এই আচার্যের নিকট গিয়ে ৩ বেদ অধ্যয়ন করেছিলেন। এই রাজপুত্রের স্বভাব অতি নিষ্ঠুর। বোধিসত্ত্ব অঙ্গবিদ্যায় নিপুণ ছিলেন। তিনি এই কুমারের উগ্র ও নিষ্ঠুর স্বভাবের কথা বুঝতে পেরে তাকে বলেছিলেন, দেখো বৎস, তুমি অতি দুরাচার ও নিষ্ঠুর প্রকৃতির। নিষ্ঠুর উপায়ে লব্ধ ঐশ্বর্য স্থায়ী হয় না। ওই ঐশ্বর্য চলে গেলে মানুষ সাগর বক্ষে ভগ্ন পোতের মতো নিরাশ্রয় হয়ে পড়ে। সুতরাং অহংকার ত্যাগ করো। মনে রাখবে, মানুষ তার কর্মানুরূপ ফল পাবেই। যে যেমন বীজ বপন করবে তেমনই ফল পাবে। ব্রহ্মদত্ত কুমার আচার্যকে প্রণাম করে বারাণসীতে ফিরে গেলেন। পিতার কাছে নিজের বিদ্যার পরিচয় দিয়ে তিনি উপরাজের পদ লাভ করলেন। পিতার মৃত্যুর পর তিনি নিজেই রাজা হলেন। তারপর পিণ্ডিক নামে এক নির্দয় ও নিষ্ঠুর প্রকৃতির ব্রাহ্মণকে রাজপুরোহিতের পদ দান করলেন। পিণ্ডিক খুবই লোভী ছিলেন। ঐশ্বর্য লোভে তিনি একদিন চিন্তা করতে লাগলেন, আমি যদি রাজাকে পরামর্শ দিয়ে জম্বুদ্বীপের সব রাজাকে বন্দি করাতে পারি, তাহলে আমাদের রাজা সমস্ত জম্বুদ্বীপের একচ্ছত্র রাজা হবেন এবং আমিও সেই এক রাজের পুরোহিত হিসেবে প্রচুর ধন ও সম্মান লাভ করব। এরপর পিণ্ডিক রাজাকে ক্রমাগত পরামর্শ দিয়ে তার মনোমতো কাজ করাতে প্রবৃত্ত করালেন। অবশেষে রাজা মহতী সেনা নিয়ে দিগ্বিজয়ে বার হলেন। তিনি যুদ্ধযাত্রা করে এক এক রাজার নগর আক্রমণ ও অধিকার করে সেই রাজাকে বন্দি করালেন। এইভাবে তিনি সমস্ত জম্বুদ্বীপ করায়ত্ত করে তার একচ্ছত্র অধিপতি হলেন। তারপর ১,০০০ রাজার দ্বারা পরিবৃত হয়ে তিনি তক্ষশিলা নগর অধিকার করবার জন্য এক বিরাট সেনাদল নিয়ে যাত্রা করলেন। কিন্তু তক্ষশিলার রাজা সেই নগরের দুর্গপ্রাকারগুলির এমনভাবে সংস্কার করেছিলেন যে কোনো শত্রু রাজার পক্ষে জয় করা অসাধ্য ছিল। বারাণসীরাজ নগর বাইরে নদী তীরে শিবির স্থাপন করলেন। সেখানে এক বটবৃক্ষের তলায় একটি পটমণ্ডপ নির্মাণ করিয়ে তার উপরে চন্দ্রাতপ খাটালেন। সেই মণ্ডপের মধ্যে শয্যা প্রস্তুত করিয়ে অবস্থান করতে লাগলেন। বারাণসীরা জম্বুদ্বীপে ১,০০০ রাজ্য জয় করে সেই সব রাজাদের বন্দি করেছিলেন, কিন্তু তিনি তক্ষশিলা নগর অধিকার করতে পারলেন না। এই জন্য একদিন তিনি রাজপুরোহিতকে ডেকে বললেন, আচার্য, আমি সমস্ত জম্বুদ্বীপের সব রাজাকে জয় করে তাদের বন্দি করেছি, তবু তক্ষশিলা নগর কেন অধিকার করতে পারছি না? এখন কি করা যায় বলুন? নিষ্ঠুর প্রকৃতির পিণ্ডিক অতি অদ্ভুত এক উপায়ের কথা বললেন। তিনি বললেন, মহারাজ, আপনি ওই ১,০০০ রাজার চোখ উপড়ে ফেলুন। তারপর তাদের কুক্ষি থেকে মাংস কেটে নিয়ে রক্তসহ সেই মাংস দিয়ে এই বৃক্ষ দেবতার পুজো দিন। অস্ত্রগুলি মালার আকারে এই বটবৃক্ষটিকে ঘিরে থাক, তাহলেই অচিরে আমাদের জয় হবে। রাজা স্বভাবতই নিষ্ঠুর ছিলেন। এই নির্মম পরামর্শ তিনি গ্রহণ করলেন। তিনি মণ্ডপের মধ্যে পর্দার আড়ালে এক মহাবল ঘাতককে রেখে দিলেন। তারপর এক একজন বন্দি রাজাকে এনে তাদের নিপীড়ন দ্বারা অচেতন করে তাদের চক্ষুগুলি উৎপাটন করালেন। পরে তাদের বধ করে দেহ হতে মাংস তুলে নিয়ে দেহগুলি নদীর জলে ফেলে দিলেন। অবশেষে মৃত রাজাদের রক্ত মাংস দিয়ে বৃক্ষ দেবতার পূজা করলেন। এই সব করার পর তিনি ভেরি বাজিয়ে নগর জয়ের জন্য যুদ্ধে অগ্রসর হলেন। এমন সময় নগরের এক অট্টালিকার উপর থেকে শূন্য পথে এক যক্ষ এসে
নিমেষ মধ্যে রাজার ডান চোখটি উপড়ে নিয়ে আকাশে উঠে পড়ল। রাজার সৈন্যরা তার কিছুই করতে পারল না। রাজা যুদ্ধ বন্ধ করে সেই মণ্ডপের বিছানায় শুয়ে পড়লেন। সেই সময় এক শকুনি একটা তীক্ষ্ণাগ্র অস্থিসহ এক টুকরো মাংস নিয়ে সেই বটবৃক্ষের উপর বসে তা খাচ্ছিল। তার খাওয়া হয়ে গেলে সে লৌহ শূলের মতো হাড়টা ফেলে দিতে সেই হাড়টা রাজার বাঁ চোখের উপর পড়ল। তাতে রাজার বাঁ চোখটি বিদ্ধ হলো। রাজা তখন যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। তিনি সঙ্গে সঙ্গে তার পাপের প্রতিফল পেলেন। তখন আচার্যের সেই নীতি উপদেশের কথা মনে পড়ল তার। এতকাল পরে বোধিসত্ত্বের কথা স্মরণ হলো তার। রাজা একটি গাথার মাধ্যমে বললেন, বীজের অনুরূপ যেমন ফল হয়, তেমনই মানুষ তার কর্মানুরূপ পরিণতি লাভ করে। রাজা এই বিলাপ করতে করতে তার অগ্রমহিষীকে স্মরণ করে প্রাণত্যাগ করলেন। তার মহতী সেনা সব ছত্রভঙ্গ হয়ে গেল। ঐশ্বর্যলোভী পুরোহিত পিণ্ডিকের ভাগ্যে ঐশ্বর্য লাভ হলো না।